কল্পনা করুন এটি 1799 সালের জুলাই মাস। আপনি মিশরের নীল নদীর বদ্বীপে দাঁড়িয়ে আছেন। চারপাশে ফরাসি সেনারা ব্যস্ত দুর্গ মেরামতের কাজে। হঠাৎ ধুলো আর ধ্বংসাবশেষের ভেতর থেকে এক অদ্ভুত পাথরের ঝলক দেখা যায়। সৈন্যরা সেখানে এগিয়ে গেল, দেখল পাথরের গায়ে খোদাই করা 3টি অচেনা লেখা। তারা তখনও জানতো না এই পাথরটাই ইতিহাসের গোপন দরজা খুলে দেবে। এটি হলো সেই কিংবদন্তি রোজেটা পাথর, যার আবিষ্কার আমাদের এনে দিয়েছে প্রাচীন মিশরের ভাষা ও সভ্যতার চাবিকাঠি। কেন ফরাসি সেনারা মিশরে ছিল? 1798 সালে নেপোলিয়ন বোনাপার্ট এক অসাধারণ পরিকল্পনা নেয়, মিশরে আক্রমণ। কিন্তু তার লক্ষ্য শুধু যুদ্ধ জেতা নয়, বরং জ্ঞান জগতে ফ্রান্সের আধিপত্য প্রতিষ্ঠা করা। তাই সে শুধু সেনা নয়, নিয়ে যায় একদল বিজ্ঞানী, প্রকৌশলী, স্থপতি ও ইতিহাসবিদ। তাদের কাজ ছিল মিশরের রহস্য উন্মোচন করা। আর সেই মিশনের ফলেই ইতিহাসের পাতায় নাম উঠে এলো রোজেটা পাথর। 35,000 নেপোলিয়ান সেনাবাহিনী, সঙ্গে 167 জন বিজ্ঞানী ও গবেষক। এই অভিযান থেকে জন্ম নেয় বিখ্যাত বই ডেসক্রিপশন দ্য ইজিপ্টা। আসলে রোজেটা বা এল রশিদ নীল নদীর পশ্চিম শাখায় অবস্থিত একটি বন্দর বা শহর। 1799 সালে যখন ফরাসিরা দুর্গ পুনর্নির্মাণ করেছিল, তখন দুর্গের ভাঙা দেয়ালের ভেতরেই পাওয়া গেল সেই রহস্যময় পাথর। কিন্তু পাথরটি আসলে কোথা থেকে এলো? গবেষণায় জানা গেছে এটি মূলত এক মন্দির কমপ্লেক্সের অংশ ছিল, সম্ভবত সাইজ বা ডেল্টার অন্য কোনো বড় শহর থেকে আনা হয়েছিল। পরবর্তীতে এই পাথরটি অটোমান আমলে দুর্গ নির্মাণে ব্যবহৃত হয়। পিয়েরে ফ্রাঁসোয়া জেভিয়ার বুচার্ড নামের এক ফরাসি প্রকৌশলী দুর্গের দেয়াল ভাঙার সময় লক্ষ্য করেন একটি বড় পাথরের উপর খোদাই আছে। পাথরটির উপরের অংশ ভাঙা, কিন্তু লেখা এখনো স্পষ্ট। আশ্চর্যের বিষয়, এখানে 3টি ভিন্ন লিপি, যা হলো হায়ারোগ্লিফিক, ডেমোটিক আর প্রাচীন গ্রিক। তখনও কেউ জানতো না এই 3 লিপির সংমিশ্রণই একদিন উন্মোচন করবে হাজার হাজার বছরের রহস্য। পাথরের উপর লেখা ছিল 196 খ্রিস্টপূর্বাব্দে জারি করা মেমফিস ডিক্রি। এই ডিক্রি রাজা টলেমি পঞ্চম এপিফেনেসের সম্মানে পুরোহিতরা তৈরি করেছিলেন। এতে উল্লেখ ছিল কিভাবে রাজা কর কমিয়েছেন, জনগণকে সাহায্য করেছেন এবং মিশরের দেবতাদের সম্মান বজায় রেখেছেন। সবচেয়ে বড় নির্দেশ ছিল এই ডিক্রি পাথরে খোদাই করে মিশরের প্রতিটি মন্দিরে স্থাপন করতে হবে। পাথরের উপর লেখা ছিল 196 খ্রিস্টপূর্বাব্দে জারি করা মেমফিস ডিক্রি। এই ডিক্রি রাজা টলেমি পঞ্চম এপিফেনেসের সম্মানে পুরোহিতরা তৈরি করেছিলেন। এখানে লিপির বৈশিষ্ট্য 3টি, যেমন হায়ারোগ্লিফিক, যা রাজকীয় ও ধর্মীয় লেখা; ডেমোটিক, যা সাধারণ মানুষের ভাষা; আরেকটি ছিল গ্রিক, যা প্রশাসনিক ভাষা হিসাবে ব্যবহৃত হতো। হায়ারোগ্লিফিক লিপি হাজার বছর ধরে মিশরে ধর্মীয় ও প্রশাসনিক ভাষা ছিল, কিন্তু রোমান সাম্রাজ্যের পতনের পর এটি ব্যবহার বন্ধ হয়ে যায়। 5ম শতাব্দীতে এই ভাষার শেষ দিনের মৃত্যুর পর হায়ারোগ্লিফিক পৃথিবী থেকে হারিয়ে যায়। 16শো শতাব্দী থেকে শুরু হয় এর রহস্য ভাঙার চেষ্টা, কিন্তু কেউ সফল হতে পারেনি, কারণ কেউ জানতো না এটি ধ্বনিভিত্তিক নাকি প্রতীকী। ডেমোটিক ছিল মিশরের দৈনন্দিন লিপি, ব্যবসা, চুক্তি, নথিপত্রে ব্যবহৃত হতো। এই 3 লিপির মধ্যে ডেমোটিক হায়ারোগ্লিফিকের সহজ সংস্করণ হিসাবে ব্যবহৃত হতো। গ্রিক ভাষা ছিল টলমীয় মিশরের প্রশাসনিক ভাষা। গ্রিক অংশের কারণে পণ্ডিতরা সহজে পাথরের অর্থ বুঝতে পেরেছিলেন। এই গ্রিক টেক্সটই ছিল চাবি, যা পরে হায়ারোগ্লিফিকের দরজা খুলে দেয়। ফরাসিরা আবিষ্কার করলেও 1801 সালে ব্রিটিশরা পাথর দখল করে নেয়। নেপোলিয়নের পরাজয়ের পর চুক্তি অনুযায়ী পাথর ব্রিটিশদের হাতে চলে যায়। 1802 সালে এটি ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শিত হয়। রোজেটা পাথরের আবিষ্কারের পর পণ্ডিতদের মধ্যে শুরু হলো এক উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা। সবাই চাইলেন হাজার বছরের পুরনো রহস্যময় হায়ারোগ্লিফিক উন্মোচন করতে। শুরুতে মনে করা হয়েছিল হায়ারোগ্লিফিক শুধুই প্রতীকী, কিন্তু গ্রিক অংশের কারণে এক নতুন সম্ভাবনা দেখা দেয়। পণ্ডিতরা 3টি লিপি তুলনা করে বুঝলেন এটি একই বার্তা 3 ভাষায় লেখা, আর সেখানেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় ভাষাবিদ্যার অভিযান। 1814 সালে ইংরেজ বিজ্ঞানী টমাস ইয়ং রোজেটা পাথরের ডেমোটিক ও গ্রিক লিপির তুলনা করে গুরুত্বপূর্ণ অগ্রগতি করেন। তিনি প্রমাণ করলেন হায়ারোগ্লিফিক শুধু প্রতীক নয়, এতে ধ্বনি ও বর্ণমালার ধারণাও আছে। ইয়ং প্রথম সঠিকভাবে কয়েকটি চিহ্নের ধ্বনি শনাক্ত করেন, যেমন পি এবং টি।
তবে তার কাজ সম্পূর্ণ সমাধান আনতে পারেনি, কিন্তু এটি ছিল এক বিশাল পদক্ষেপ। তারপর মঞ্চে এলেন জিন-ফ্রাঁসোয়া চ্যাম্পলিয়ন, ফরাসি প্রতিভা। তিনি ছোটবেলা থেকেই ভাষার প্রতি অদম্য আগ্রহী ছিলেন। 1822 সালে চ্যাম্পলিয়ন ঘোষণা করলেন তিনি হায়ারোগ্লিফিকের রহস্য উন্মোচন করেছেন। তিনি রোজেটা পাথরের গ্রিক ও হায়ারোগ্লিফিক অংশ বিশ্লেষণ করে প্রমাণ করলেন হায়ারোগ্লিফিক একটি মিশ্র লিপি, যাতে ছবি, শব্দ এবং ধ্বনি সবই ব্যবহৃত হয়। তার আনন্দ এতই তীব্র ছিল যে সংবাদ শোনার পর তিনি অজ্ঞান হয়ে যান। এই মুহূর্তকে বলা হয় ভাষাবিদ্যার ইতিহাসের এক বিপ্লব। চ্যাম্পলিয়নের ঘোষণা শুধু এক ভাষা উন্মোচন করল না, এটি খুলে দিল ইতিহাসের দরজা। পিরামিড, মন্দির, সমাধি সব জায়গায় শিলালিপি পড়া সম্ভব হলো। হাজার বছর ধরে যে সভ্যতার রহস্যের আড়ালে ছিল তা হঠাৎ জীবন্ত হয়ে উঠল। রোজেটা পাথরের রহস্য ভাঙার পর আমরা কি জানতে পারলাম? প্রাচীন মিশরের রাজনৈতিক ইতিহাস, ধর্মীয় বিশ্বাস, ফারাওদের নাম ও বংশ, কৃষি, অর্থনীতি, সংস্কৃতি, এমনকি চিকিৎসা, গণিত ও জ্যোতির্বিদ্যার জ্ঞানও উঠে এলো নতুন আলোয়। 1822 সালের পর ইজিপ্টোলজি এক নতুন শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হলো। চ্যাম্পলিয়নের কাজের উপর ভিত্তি করে পণ্ডিতরা পিরামিড টেক্সট, মন্দিরের শিলালিপি, পেপিরাস নথি পড়তে শুরু করেন। আজ যা আমরা প্রাচীন মিশরের ইতিহাস হিসাবে জানি, তার অধিকাংশই রোজেটা পাথরের কারণে সম্ভব হয়েছে। আবিষ্কারের পর পাথরটি ফরাসিদের হাতে ছিল, কিন্তু 1801 সালে ব্রিটিশরা এটি দখল করে। 1802 সালে রোজেটা পাথর ব্রিটিশ মিউজিয়ামে স্থানান্তরিত হয়। আজও এটি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের 1 নম্বর গ্যালারিতে প্রধান আকর্ষণ। কিন্তু এখানেই শেষ নয়, এটির মালিকানা নিয়ে শুরু হয়েছে এক বিতর্ক। মিশর দাবি করেছে পাথরটি তাদের ফেরত দিতে হবে। মিশরের দাবি রোজেটা পাথর তাদের সাংস্কৃতিক ঐতিহ্য। ব্রিটিশ মিউজিয়ামের জবাব, তারা আইন অনুযায়ী পাথরটি অধিগ্রহণ করেছে। এই বিতর্ক আজও চলমান। 2022 সালে মিশর আবারও পাথর ফেরত চেয়েছে। বর্তমানে রোজেটা পাথর ব্রিটিশ মিউজিয়ামের অন্যতম দর্শনীয় বস্তু। প্রতি বছর লাখো দর্শক এটি দেখতে আসে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এখন পাথরের 3D কপি তৈরি করা হয়েছে, যা বিশ্বের অন্যান্য জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। আজ বিজ্ঞানীরা লেজার স্ক্যানিং, মাল্টিস্পেকট্রাল ইমেজিং ব্যবহার করে পাথরের ক্ষুদ্রতম খোদাই বিশ্লেষণ করেছেন। ফলাফল, নতুন কিছু প্রতীক শনাক্ত হয়েছে যা আগে কখনো চোখে পড়েনি। রোজেটা পাথর শুধু ইতিহাস নয়, আজও এটি নতুন গবেষণার উৎস। একটি পাথর, 3টি লিপি আর হাজার বছরের রহস্য। রোজেটা পাথর আমাদের শিখিয়েছে ভাষা শুধু শব্দ নয়, এটি হলো ইতিহাসের আত্মা। যদি রোজেটা পাথর আবিষ্কৃত না হতো, আমরা হয়তো আজও প্রাচীন মিশরের রহস্য জানতাম না। বন্ধুরা, এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন আপনি কোন ঐতিহাসিক রহস্যের গল্প শুনতে চান পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।